এই গল্পের শুরুটা হয় ওল্ড এজ হোম থেকে, যেখানে কিছু বৃদ্ধরা বসে কেউ নিজের মতো পোয়েম লিখছিল, কেউ ড্রয়িং করছিল, কেউ আবার নিজের কথা খাতায় লেখার ট্রাই করছিল। এই সমস্ত বৃদ্ধদের মধ্যে আমরা একজনকে দেখতে পারি যে কিনা আমাদের বলছিল যে আমি কখনোই এই জিনিসটা কল্পনা করিনি যে আমি 70টা বছর জীবিত থাকবো, আর এই 70 বছর বয়সে এসে আমার মুখে সেই শব্দটাই থাকবে যেটা 10 বছর বয়সে আমার মুখে ছিল। আর এখান থেকেই গল্পটা পাস্টে চলে আসে। আমরা চলে আসি 10 বছর বয়সের সময়। আসলে এই মেয়েটার নাম হচ্ছে ইসুন, যে কিনা তার সিঙ্গেল মাদারের সঙ্গে থাকে, কারণ অনেক ছোটবেলায় তার বাবার মৃত্যু হয়ে গিয়েছিল। আর তখন এদিকে আমরা গনসুকে দেখতে পারি, যে কিনা মাছ বিক্রি করতো। আর তখন আমরা এদিকে গনসুকে দেখতে পারি সে ইসুকে অনেক বেশি পছন্দ করতো, এর জন্য সে সব সময় তার আগে পিছে ঘোরাঘুরি করতো। এদিকে আমরা জানতে পারি যে ইসুন তার ফ্যামিলিতে থাকে না, তার চাচার সঙ্গেই বাস করে, যেখানে তার দাদি হচ্ছেন ফ্যামিলির হেড। তারা হচ্ছে সবাই পড়ালেখা করা ফ্যামিলি। এদিকে ইসুনের মা চিন্তা করে যদি ইসুন তার সঙ্গে থাকে তাহলে কিছুই করতে পারবে না, আর তার দাদির সঙ্গে থাকলে পড়াশোনা করে একটা চাকরি করতে পারবে। এর জন্য তার কলেজার টুকরো মেয়েটাকে অনেক দূরে সরিয়ে দেয়। এদিকে আমরা রাতের বেলা দেখতে পারি চাচা কোয়ানসিকের থেকে 5টা মাছ কিনেছিল, কিন্তু কোয়ানসিক তাকে 6টা মাছ দেয়, মানে তাকে একটা মাছ ফ্রি দেয়। আসলে প্রত্যেক দিন সে একটা করে মাছ ফ্রি দিয়ে যায়। এর জন্যই চাচা তাকে জিজ্ঞেস করে তুমি প্রতিদিন এমনটা করো কেন, তুমি প্রতিদিন কেন একটা করে মাছ ফ্রি দিয়ে যাও? তখন সে বলে আপনার করে 6 জন, তাহলে আপনি 5টা মাছ প্রতিদিন কিনেন কেন? আমার ঘর আমার ব্যাপার, এতে করে তোমার কি যায় আসে? তবে আমরা দেখতে পারি ইসুনকে ঘর থেকে বাইরে কোয়ানসিকে দেখতে পারে, তখন সে মনে মনে প্রচন্ড রাগ করে। তখন আমরা দেখি তার মা বলে তাকে নিজের খুশি আর নিজের অধিকারের সঙ্গে কখনো কম্প্রোমাইজ করবে না। ইসু জানতে পারে তার মার মৃত্যু খুবই কাছে চলে এসেছে। এই সমস্ত ব্যাপার শোনার পরে ইসু সমুদ্রের কাছে যায় আর চিৎকার করে কান্না করে। ইসু যখন সমুদ্রের পাড়ে এসে কোয়ানসিক এসে তাকে সান্ত্বনা দেওয়ার ট্রাই করে। আসলে তখন আমরা জানতে পারি ইসু আসলে গনসিককে হেট করতো না, সে শুধু চিন্তা করত হয়তো গনসিক তাকে করুণার দৃষ্টিতে দেখ। এখন কোন মানুষ গরিব তো হতে পারে, কিন্তু তবে তাকে কেউ করুণার দৃষ্টিতে দেখুক এটা ইসু চায় না। ইসু আসলে এই জিনিস জানতো না, সে আসলে করুণার দৃষ্টিতে না, তাকে ভালোবাসার দৃষ্টিতেই দেখছিল। তখন ইসুর মা তাকে বলে যে তোমার মাঝে মধ্যেই মনে হবে তুমি হেরে যাচ্ছ, সমস্ত ব্যাপারগুলো কঠিন হয়ে যাচ্ছে, মৃত্যুই তোমার কাছে সবচেয়ে সহজ রাস্তা বলে মনে হবে, তবে তুমি কখনোই হার মেনে নিও না, তুমি খুব শক্ত, জয় তোমার অবশ্যই হবে। তবে এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে ইসু জুড়ে জুড়ে চিৎকার করে কাঁদছে। ইসুকের মা মৃত্যুর আগে তাকে বলে গিয়েছিল যে আমার মৃত্যুর পর তুমি এই ঘরটা ছেড়ে দিও আর তোমার চাচার কাছে চলে যেও আর তোমার পড়ানোর জন্য জিদ করা শুরু করো। আসলে আমরা দেখতে পারি ইসুকের স্টেপ ফাদার এতটাই ম্যানিপুলেটিভ পারসন ছিল যে সে এই ছোট্ট বাচ্চাকে বুঝিয়ে শুনিয়ে তাকে দিয়ে কাজ করানো শুরু করে। সে তাকে বলছিল যে তোমার ছোট সৎ ভাইগুলো বড় হওয়া পর্যন্ত তো আমার সঙ্গে থেকে যাও, যদি তুমি আমার সঙ্গে থেকে কাজ করো তাহলে তুমি বড় হয়ে কলেজে ভর্তি হবে, তখন তোমার সমস্ত খরচ আমি বহন করব। এর জন্য ইসু তার সঙ্গে কাজ করা শুরু করে। তারা দুজন মিলে পুরো পাতাকপির একটা ক্ষেত বানিয়ে ফেলে। এখন পাতাকপিগুলো হওয়া শুরু হয়ে যাওয়ায় তখন তারা সেগুলা বাজারে সেল করা শুরু করে। সে তার মাছগুলা সেল করার পাশাপাশি ইসুকের পাতাকপিগুলোও সেল করে দিত, আর ইসুক সেখানে বসে শুধু পড়ালেখাই করতো। আর এই সমস্ত ব্যাপারগুলা দেখে মেসির সেই বৃদ্ধ বান্ধবীগুলা তারা সবসময় এটাই বলে ইসুকের ভাগ্যটা অনেক ভালো যে গসিক সবসময় তার সঙ্গেই থাকে। তবে এই সমস্ত ব্যাপারগুলো গসিকের দাদি প্রচন্ড রাগ করে ফেলে। সে এসে সবকিছু পিছনে লেগে যায়, কারণ সে বিশ্বাস করত যে মেসির আত্মা এখনো পর্যন্ত ইসুর মধ্যেই রয়ে গিয়েছে। এর জন্য সে কোনোভাবেই চাইছিল না এমন একটা মেয়ে তার নাতির আশেপাশে আসুক। যাই হোক, এরপরে যখন সে ইসুর সঙ্গে মিট করে, তোমার দাদি আসলে কি মনে করে? তুমি হচ্ছে মাছ বিক্রি করা ফ্যামিলির মেম্বার আর আমি হচ্ছে মাছ ধরা ফ্যামিলির মেম্বার, আর তোমার আর আমার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। তুমি কি কোনো রাজকুমার নাকি? তোমার দাদি আমার সঙ্গে এমন করে বিহেভ কেন করে? সে কি মনে করে আমি তোমাকে বিয়ে করব? আমি কখনো তোমাকে বিয়ে করতে যাব না। আমি তো শিওলের কোনো একটা ছেলেকে বিয়ে করব, বিশেষ করে এমন একটা ছেলে যে কিনা কবিতা লিখতে পারে। তাকে বলে যে তোমার সঙ্গে আমি এই জন্য থাকি যাতে করে আমি বিজনেস শিখতে পারি, তোমার সঙ্গে আমার কোনো প্রেম টেম নেই, আমি তোমাকে ভালোবাসি না। আর এই সমস্ত ব্যাপার এগুলো শোনার পরে গসিকের মনের মধ্যে একটার পর একটা আঘাত লেগেই যাচ্ছিল, তার প্রচন্ড রাগ চলে আসে।
তবে সে কোনো রকম কন্ট্রোল করে। সে বলে তাদের উপরে যে রাগ সেটা আমার উপরে কেন ঝাড়ার ট্রাই করছো? আমার পকেট থেকে হাত বের করো, আমার পকেট থেকে হাত বের করো, আর কোনো সিওলালার পকেটে হাত ঢুকাও। তবে আমরা দেখতে পারি ইসুল কেমনটা করছিল না। যখন তারা দুজন একটা সরিষার ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন আমরা জানতে পারি দুজন আসলে একে অন্যকে অনেক বেশি ভালোবাসে। তবে তাদের দুজনের ভালোবাসার ধরনটা একটু ভিন্ন। সব সময় ইসু তাকে শোনাতো, মানে সে বপ করিয়ে যেত। যেহেতু তার দুনিয়াতে কেউ নেই এর জন্য সে সমস্ত কথাগুলা তার সঙ্গে শেয়ার করত। তবে কৌশিকের ধরনটা একটু অন্যরকম। সে সবসময় তার কথাগুলো শুনেই যেত। যখন তার কথাবার্তা শুনতো তখনই তার মনটা ভালো হয়ে যেত। এরপর ইসু তাকে বলে তুমি সবসময় কেন আমার উপর দয়া দেখাও? মাঝে মধ্যে মাছ দিয়ে যাও, দুধ দিয়ে যাও, যখন আমার প্রয়োজন পড়ে তখন তুমি আমার পাশে কেন চলে আসো? তবে তখন এসে তাকে বলে যে তোমার একটা মায়া মনে পড়ে। গসিক বলে এটা তোমার মায়া মনে হয়? এটা কোনোভাবেই মায়া না। তো ইসু বলে হ্যাঁ এটা তো মায়াই মনে হয়। তো এটা আমি কি মনে করতে পারি? তখন এসে একটা কিস করে দেয় আর বলে এটা দয়া না, আমি এইটার জন্য সবসময় তোমার পাশে থাকি। তবে তখন ইসু তাকে বলে যে কেউ তার ভালোবাসার প্রকাশ কিভাবে এমন করে করতে পারে? তাছাড়া তুমি আমার নাকে কিস করলে কেন? এরপর তাদের কথাবার্তার মধ্যে ইসু তাকে বলে দেয় যে আসলে এই দিনটার জন্য সে অপেক্ষা করছে। তখন আমরা জানতে পারি যে তারা দুজন একে অন্যকে খুব ভালোবাসতো ছোটবেলা থেকে। ইসুক যখন বাসায় আসে তখন দেখে তার সৎ বাবা অন্য একটা মেয়েকে নিয়ে বাসায় হাজির হয়েছে। সে সোজা কৌশিকের কাছে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। আর তখন কৌশিক তাকে একটা কবিতা পরদিন সকালবেলা যে যার ঘর থেকে চুরি করে, মানে টাকা পয়সা গয়না এগুলা চুরি করে সিওলের উদ্দেশ্যে যাওয়া শুরু করে। যদিও এটা একটা চুরি ছিল তবে তারা যার যার ভাগের টাকাগুলা নিয়েছিল। সারাটা জীবন ইসুক তার ফ্যামিলিতে যতটা কাজ করেছিল সেটার জন্য সে সেই টাকাগুলা ডিজার্ভ করত। অন্যদিকে গসিকের যেহেতু দুই ভাই বোন ছিল এর জন্য সে তার ভাগের টাকাগুলা নিয়ে যায়। তারা সিওলে চলে আসে। এখানে এসে স্বর্ণ সেল করার ট্রাই করে। তবে শপকিপার তাদেরকে দেখার পর সন্দেহ করে ফেলে আর জিজ্ঞেস করা শুরু করে এগুলা চুরি করা কিনা। তবে ইসু তাকে বলে যে না এগুলো আমাদের স্বর্ণ। তবে শপকিপার এগুলা নেওয়ার জন্য সম্পূর্ণ না করে দেয়। সেজন্য তারা সম্পূর্ণ আপসেট হয়ে যায়, কারণ এখানে তারা টাকা পয়সা ছাড়া বেশি দিন সার্ভাইভ করতে পারবে না। এখন তারা কোথায় যাবে কি করবে কিছুই বুঝতে পারছিল না। এরপর ফাইনালি তারা একটা হোটেলে যায় আর হোটেলের মালিক এতটাই ভালো ছিল তাদেরকে ফ্রিতে খাবার দাবার খাওয়ায়। হোটেলের ভাড়াটা পর্যন্ত নিচ্ছিল না। আর আজকে যেহেতু তোমাদের প্রথম রাত এর জন্য তোমরা ভালো করে এনজয় করো। পরদিন সকালে যখন তারা ঘুম থেকে উঠে তখন থেকে তাদের জিনিসপত্র সব গায়েব হয়ে গিয়েছে। এর জন্য যখন তারা শপের ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করে তখন ওনার উল্টা তাদেরকেই দোষী করে, তোমরা তো কিছু নিয়েই আসনি। এরপর সে তাদের কাছে টাকা চাওয়া শুরু করে। ফাইনালি তাদেরকে পুলিশের কাছে ধরিয়ে দেয়। এই হোটেলের মালিক প্রত্যেকটা কাস্টমারের কাছ থেকে এইভাবে চুরি করতো। প্রথমে তাদেরকে খুব ভালো বিহেভ করতো, তাদেরকে ফ্রি খাওয়ার দাওয়ার খাওয়াতো, তারপর সব জিনিস চুরি করে ফেলতো। যখন হোটেলের মালিক নিজে তার রুমে ঘুমাচ্ছিল তখন তারা চুরি করার জন্য সেখানে চলে আসে, মানে চুরির ঘরে চুরি করতে চলে আসে। তখন হঠাৎ সেই মহিলা জেগে যায়। এর জন্য তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তবে সেখানে তার মা চলে আসে। তখন ইসুল তাকে বাড়িতে নিয়ে আসে। তখন ইসুল বলে যে আমি সিওলের কোনো একটি বড়লোক ছেলেকে বিয়ে করব। যখন একটি রিং নিয়ে এসেছিল তখন সে রাগের মাথায় রিংটা ক্ষেতের মধ্যে ফেলে। এটা এই ছেলেটার 3 নাম্বার বিয়ে। আমরা দেখতে পারি ইসুল তাকে বিয়ে করার জন্য রাজি হয়েছে। এমনিতেও সে অনেক বড়লোক ছিল আর সিওলে সে চাইলে তাকে কলেজেও পাঠাতে পারে। তবে এই লোকটা যার নাম হচ্ছে সেঙ্গেল, সে উল্টা ইসুকে বলে যে তুমি আসলে কলেজে গিয়ে করবেটা কি, করে কাজকর্ম শেখা, রান্না বান্না করো। তবে এটা তোমার জন্য, এটার জন্য ইসুকের মন প্রচন্ড ভেঙে যায় আর সে বারবার করে ক্যারেক্টারের উপর দোষারোপ দিতে থাকে। ক্যারেক্টারের উপর বারবার কোয়েশ্চেন করছিল। সে বারবার জিজ্ঞেস করছিল যে তোমরা বুঝাতে গিয়ে কি আসলে কি করেছিলে। অলরেডি সে 2টা বিয়ে করে ফেলেছে আর এটা হচ্ছে তার 3 নাম্বার। যাই হোক, এদিকে গসিক সোল যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে আর এটা দেখার পরে তার দাদি আর মা অনেক হ্যাপি ছিল। ফাইনালি ইসুক থেকে তাকে আলাদা করে ফেলেছিল। তবে যখন আমরা দেখতে পারি ইসুক সমুদ্রের পাড়ে এসে জুড়িয়ে চিৎকার করে শুরু করে, প্লিজ গোসেক যেও না, তুমি আমার জন্য থেকে যাও। তবে জাহাজটা অলরেডি ছেড়ে দিয়েছিল আর তার কথা এতদূর শোনা যাচ্ছিল না। গোসিক জাহাজের মধ্যে প্রচন্ড আপসেট হয়ে বারবার করে পাড়ের দিকে তাকাচ্ছিল। সে চাইছিল একবার ইসুক তাকে ডাকুক। আর যখন পাড়ের দিকে তাকিয়েছিল তখন সে এক নজরে ইসুকে দেখেছিল। ইসুককে দেখেই এর জন্য সে পাগলের মতো জাহাজ থেকে সোজা সমুদ্রের মধ্যে লাফ। তবে কথাই আছে না, মানুষ প্রেমে পড়লে কি না করে, ঠিক তেমনটাই সেও করেছে। পুরো সমুদ্রটা
সমুদ্র পাড়ি দিয়ে সে সোজা গিয়ে ইসুলকে জড়িয়ে ধরে। যেহেতু এত বড় একটা ভয়ঙ্কর ঘটনা সবার সামনে ঘটে যায়, এর জন্য ফাইনালি তারা দাদিকেও তার সম্পর্কটা মেনে নিতে হয়। তবে তারা সবাই ইসুলকে মেনে নেয়, কিন্তু অন্য নজরে দেখতো, যেহেতু ইসুল একটা গরিব ঘরের মেয়ে। যাই হোক, অনেকদিন এভাবে পার হয়ে যায়। গসিক আর ইসুকের একটা বাচ্চাও হয়ে যায়। আমরা দেখতে পারি যখন তাদের এই ছোট্ট বাচ্চা হয় তখন তার দুজনেই অনেক হ্যাপি ছিল। আসলে সব সময় গসিক তার দিকেই তাকিয়ে থাকতো আর শুধু বলতো, কত ছোট, কত কিউট একটা বাচ্চা। আমরা জানতে পারি গসিক তার রানার হওয়ার স্বপ্ন আর ইসুক তার কলেজে যাওয়ার স্বপ্ন বাদ দিয়ে দিয়েছিল। এখন তাদের দুজনের একটাই স্বপ্ন ছিল, সেটা হচ্ছে তাদের বাচ্চার সমস্ত স্বপ্ন পূরণ করা। তার দাদি সবসময় তাকে সবসময় খোঁটা দিতেই থাকত। গসিক সকালবেলায় বের হয়ে যেত আর গভীর রাতে ফিরত। এই পেপারগুলো দেখার পর ইসুকো ঘরের কাজে বেশ পরিশ্রমী হওয়ার ট্রাই করে, তবুও দাদি তাকে বারবার খোঁটা দিত, এমনকি তার মেয়েকে পর্যন্ত ছাড় দিত না। যদিও গসিক সবসময় তার পক্ষে স্টান নেওয়ার ট্রাই করত, কিন্তু ইসু তাকে একদিন তো সোজা খাবার প্লেট নিয়ে ইসুকের কাছে চলে আসে। তখন আমরা জানতে পারি তাদের একটা নিয়ম ছিল। আমরা দেখতে পারি যে ঘরের ফিমেলটা একদিকে খাবে আর মেলটা একদিকে খাবে, যদি না সে ঘরের হেড হয়। যেমন দাদি তাদের সঙ্গে খেতে পারবে। তবে গসিক তার ওয়াইফের জন্য স্টার নেয় আর সে গিয়ে তার ওয়াইফের সাথে খাওয়া শুরু করে।